এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1,00,000 পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। নিজের বাড়িতে পূর্ব পরিচিত মুখখানা দেখতেই অবাক বিস্মিত ফয়সাল ইসলাম। গলা শুকিয়ে এসেছে ইতোমধ্যে। চোখের চশমাটা তর্জনী আঙুলের সাহায্যে ঠিক করে নিলেন। এই মুহূর্তে পা দুটো অসাড় হয়ে আসছে, সামনে এগোনোর মতো শক্তি পাচ্ছেন না একটু। যার থেকে এতদিন ধরে মেয়েকে লুকিয়ে রাখতে চাইছিলেন, আজ সে কিনা ওনার সম্মুখে এত দূর পর্যন্ত চলে এসেছে। ইফাতের দৃষ্টি গিয়ে ঠেকল বসার ঘরে দরজার সম্মুখে দাঁড়ানো ফয়সাল ইসলামের পানে। তৎক্ষণাৎ চিন্তিত অধরে ফুটে উঠল এক ঝলক হাসি। বসা থেকে উঠে ওনার সামনে এসে দাঁড়ালো, সালাম দিয়ে বলল, আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? অতি কষ্টে ছাড়া ছাড়া শব্দে সালামের জবাব দিলেন। ওয়ালাইকুম আসসালাম। তুমি এখানে? আপনি সেদিন আমায় মিথ্যে কেন বলেছিলেন? আপনি তো জানতেন আমার পায়রার খোঁজ, তারপরেও কেন সত্যটা আমার থেকে আড়াল করেছিলেন? 3টা বছর পাগলের মতো কত জায়গায় না খুঁজেছি ওকে, কিন্তু কোথাও খুঁজে পাইনি। যাই হোক, এবার বলুন পায়রা কোথায়? ওকে ডাকুন এখানে। আশেপাশে তাকালেন ফয়সাল ইসলাম। কাচুমাচু মুখ করে কিছুটা দূরে দাঁড়িয়ে আছেন শিখা বেগম। সোফায় বসে আছে প্লাবন, তাকিয়ে আছে চাচার মুখশ্রীতে, হয়তো উপস্থিত। ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। ওনার থেকে কোনো উত্তর না পেয়ে ইফাত পুনরায় জিজ্ঞেস করলো, কি হলো স্যার, ডাকছেন না কেন আমার পায়রাকে? নিজেকে ধাতস্থ করলেন ফয়সাল ইসলাম। গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, আমাদের ঠিকানা কোথায় পেলে তুমি? স্কুল থেকে পেয়েছি। তাই এখানে কেন এলে? কে বলেছে পায়রা এখানে আছে? বড় আম্মা। আবারও নীরব হয়ে গেলেন ফয়সাল ইসলাম। ইফাত নামক ছেলেটির কথাবার্তা ব্যক্তিদের সঙ্গে অতি পরিচিত তিনি, তাই তার সঙ্গে কথা বলতে হলে যে খুব ভেবে চিন্তে মেপে মেপে কথা বলতে হবে তা খুব ভালো করেই জানেন ফয়সাল ইসলাম। নীরবে সোফায় গিয়ে বসলেন তিনি। রয়ে শুয়ে বললেন, 3টে বছর পার হয়ে গেছে, তোমাদের দুজনের মধ্যে সৃষ্টি হয়েছে অনেক দূরত্ব। তোমাকে এখন আর মনে নেই পায়রার। ও অনেক ভালো আছে তার নতুন জীবন নিয়ে। আমি চাই না তুমি আবারও আমার মেয়ের জীবনে প্রবেশ করো। অতীত ভুলে যাও। ওসব ভালোবাসা টালোবাসা বলে কিছু হয় না। তোমাকে দেখে আমি শুধু অবাক হচ্ছি, এতদিন যাওয়ার পরেও তুমি আমার মেয়ের পিছনে কেন পড়ে আছো? পৃথিবীতে কি মেয়ের অভাব পড়েছে? কথাগুলো বলে থামলেন তিনি। সামনে দাঁড়িয়ে থাকা ছেলেটির মুখ থেকে উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলেন। ইফাত সাবলীলভাবে উত্তরে দিল, পৃথিবীতে হয়তো মেয়ের অভাব পড়েনি, কিন্তু আপনার মেয়ের যে বড্ড অভাব স্যার। সে তো মাত্র একজনই যাকে আমি ভালোবেসেছি। ভালোবাসা বলে যদি কিছু নাই থাকে তাহলে তো অনেক কথাই বলতে হয়। তবে আমি এই মুহূর্তে সেই অনেক কথা বলবো না, বলতে চাইছি না। শুধু একটা প্রশ্নই করব, ভালোবাসা বলে যদি কিছু নাই হয় তাহলে আপনার আর আপনার স্ত্রীর মধ্যকার সম্পর্কটা কি? এখানে কি কোনো ভালোবাসা নেই? কেন ওনাকে নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিলেন বলতে পারবেন? থতমত খেয়ে গেলেন ফয়সাল ইসলাম। বিপরীতে বলার মতো যুক্তিসঙ্গত কিছু খুঁজেই পেলেন না। কিছুক্ষণ থেমে রইলেন, তারপর কঠিন স্বরে বললেন, এবার আর তোমার কোনো কথাই আমাকে ভোলাতে পারবে না। সেদিন তোমার সৎ মা আমায় না জানালে হয়তো আমার মেয়েটাকে মরেই যেত। তার জন্য আমি ওনার কাছে চিরকৃতজ্ঞ। বারবার আমি আমার মেয়েকে হারাতে চাই না। চলে যাও এখান থেকে। আর কখনো এই মুখ হওয়ার সাহস দেখাবে না। আমার পায়রা জীবনটাকে আমি সুন্দর করে সাজিয়েছি। এরপর ওকে সাজানো গোছানো একটা পরিবার দিব। তোমার থেকেও যোগ্য ছেলের সঙ্গে বিয়ে দিব। উদাস দৃষ্টি মিলে চারিদিকে চোখ বুলালো ইফাত। গিয়ে হাঁটু গেড়ে বসে পড়ল ফয়সাল ইসলামের পায়ের কাছে। হকচকিয়ে উঠলেন তিনি। ইফাত আকুতি ভরা কণ্ঠে বলল, আপনারা এমন কেন করছেন? কেন চাইছেন না আমরা এক হই? আমি কি সত্যি পায়রার জন্য খুব অযোগ্য একটা ছেলে? ওই ঘটনায় আদৌ কি আমার কোনো দোষ ছিল? আমি তো আঁচও করতে পারিনি। আমার বাবা মায়ের এমন একটা রূপ আছে। সেদিনই আমি ত্যাগ করেছি আমার পুরো পরিবারকে, সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছি। বলুন না কোথায় আমার পায়রা? কতদিন মাস বছর চলে গেল তাকে দেখি না আমি। কোথায় ও? চিৎকার করে উঠলেন ফয়সাল ইসলাম। বললেন, বলেছি না এখান থেকে চলে যাও। ওনার চিৎকারে ছুটে এলো ফিরোজ এবং রেহিনুর। ছোট ভাইয়ের উদ্দেশ্যে ফিরোজ প্রশ্ন করলেন, কিরে চিল্লাচিল্লি করস কেন? কে এই পোলা? ইফাত অপরিচিত মুখগুলোকে একবার পর্যবেক্ষণ করে নিল ফয়সাল ইসলাম। তাতে দাঁত চেপে বললেন, ইফাত। চোখ জ্বলে উঠল ফিরোজের। এগিয়ে এলেন ইফাতের দিকে। ছেলেটার উপর অনেক রাগ জমে আছে ওনার। ততক্ষণে ইফাত উঠে দাঁড়িয়েছে। ফিরোজ এসেই তার কলার চেপে ধরে অশ্রাব্য ভাষায় কয়েকটা গালি দিলেন। উপস্থিত ফয়সাল ইসলাম এবং ইফাত দুজনেই চমকালো। দ্রুত পায়ে এগিয়ে এসে ভাইকে থামালেন ফয়সাল ইসলাম। বললেন,
শান্ত হ ভাইজান, হাতাহাতি করার প্রয়োজন নেই। মুখ দিয়ে কথা বলে ঝামেলাটা মেটানো উচিত। এই পোলার সাহস হয় কেমনে আমগো বাড়িতে পা রাখার? নতুন কইরা সংসার পাতার সময় পুরান্না বউয়ের কথা মনে আসিল না? এখন আবার আইছে আমগো মায়ের জীবন নষ্ট করতে। চোরা দৃষ্টিতে আশেপাশে তাকালেন ফয়সাল ইসলাম। ইফাতের ভ্রু যৌবন কুঁচকে গেছে, শুধালো, নতুন করে সংসার পেতেছি মানে কি যা তা বলছেন? কিছুই তো আমার বোধগম্য হচ্ছে না। পুরনো বউই বা কে? পায়রা পুরনো হবে কেন? ও তো আমার। তাকে থামিয়ে দিলেন ফয়সাল ইসলাম। প্রসঙ্গ বদলে ফেললেন, বললেন, অনেক হয়েছে, বের হ আমার বাড়ি থেকে। আমার মেয়ের খোঁজ আমি দিব না, যা করার করে নাও তুমি। এটা কিন্তু ঠিক নয় স্যার। ঠিক বেঠিক তোমার কাছ থেকে শিখবো না আমি, যা বলছি। উপস্থিত সকলের চোখে মুখে ইফাতের প্রতি ক্ষোভ জমে আছে, কিন্তু কেন এত ক্ষোভ বুঝতে পারছে না ইফাত। ফয়সাল ইসলামের ক্ষোভটা না হয় মানা যায়, কিন্তু বাকিদেরটা, তাদের তো আগে কখনো দেখেও নি সে। ফয়সাল ইসলাম বাড়ি থেকে বের করে দিলেন ইফাতকে। এত কাছাকাছি এসেও প্রিয়তমার সঙ্গে দেখা হবে না, এটা কি মানা যায়? বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ইফাতের। কি করবে এখন? কোথায় খুঁজবে পায়রাকে? বাড়িতে যে পায়রা নেই তা স্পষ্ট বুঝতে পেরেছি ইফাত। বাড়িতে থাকলে অবশ্যই পায়রা দৌড়ে চলে আসতো, ছোট ছোট কদম ফেলে সামনে এগোচ্ছে। এই ছোট্ট রাস্তাটা এখন তার নিকট অনেক বড় মনে হচ্ছে। আচমকা পেছন থেকে কেউ ডেকে ওঠে, দুলা ভাই। শব্দটা যেন বুকের মধ্যিখানে আঘাত করে ইফাতের। পেছন ফিরে তাকাতেই ললাটে ভাঁজ পড়ে। হাস্যজ্জ্বল মুখে এগিয়ে আসে একটা মেয়ে, চিকন কণ্ঠে বলে, আমাকে চিনেছ দুলা ভাই? আমি পিয়াসা, তোমাকে কিন্তু একটু ভুলিনি আমি। জোরপূর্বক হাসলো ইফাত, মাথাটা একটু নুয়ে বলল, আমিও তোমায় ভুলিনি শালিকা। আপু এখন রাজশাহী থাকে, লেখাপড়া করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। বন্ধ পেলে মাঝে মধ্যে চলে আসে বাড়িতে, থেকে যায় কয়েকদিন। চোখ জোড়া চিকচিক করে ওঠে ইফাতের, ব্যগ্র কণ্ঠে শুধায়, কোন হল? মোবাইল নাম্বারটা দিবে? আশেপাশে সজাগ দৃষ্টিতে তাকায় পিয়াসা। ভাঁজ করা একটা ছোট্ট চিরকুট এগিয়ে দিয়ে সজাগ গলায় বলল, এই কাগজে আপুর নাম্বার লেখা আছে, তবে হলের নামটা আমার মনে পড়ছে না দুলা ভাই। কাগজটা হাতের মুঠোয় নিয়ে নিল ইফাত। পিয়াসার মাথায় হাত রেখে বলল, এত বড় একটা উপকার করার জন্য ধন্যবাদ শালিকা। বিপরীতে মিষ্টি একটা হাসি উপহার দিয়ে দৌড়ে ভেতরে চলে গেল পিয়াসা। ইফাতও আর দাঁড়ালো না, যে করেই হোক দ্রুত তাকে পৌঁছাতেই হবে স্ত্রীর নিকটে। আরিফ বসে আছে একটা চায়ের দোকানে। ইফাত ইচ্ছে করে ভেতরে নেয়নি তাকে, যদি অপমানিত হতে হয়। ইফাতকে দেখেই এগিয়ে এলো আরিফ, প্রশ্ন করল, পেয়েছিস ভাবিকে? কোথায় উনি? এত দ্রুত চলে এলি যে? আমাদের রাজশাহী যেতে হবে আরিফ, পায়রা ওখানেই আছে। ওইখানে কি করে? যেতে যেতে বলবো, চল এখন। আর এক মুহূর্ত দেরি না করে দুজনে রওনা দিল রাজশাহীর উদ্দেশ্যে। ফিরোজ রাগে কাঁপছে, চিবিয়ে চিবিয়ে বলছেন, পোলার সাহস কত আমগো বাড়িতে পারাইখা আমগো মাইয়ার খবর জিগায়? বাধা দিলি কেন তুই? হ্যারে পুইত্তা ফেলতাম আইসকা, দেখাইয়া দিতাম আমগো ক্ষমতা। ভাইয়ের কোনো কথায় কান পর্যন্ত পৌঁছাচ্ছে না ফয়সাল ইসলামের। ওনার মাথায় অন্য চিন্তা, ভেতরে তীব্র আতঙ্ক। পরপর 4 গ্লাস পানি শেষ করেছেন, অথচ পিপাসা যেন কিছুতেই মিটছে না। মোবাইল বের করে বোনকে কল লাগালেন, সঙ্গে সঙ্গে রিসিভ হয়ে গেল কলটা। বোনকে কিছু বলার সুযোগ না দিয়েই তিনি বলে উঠলেন, আজকালকের মধ্যেই আমি নোমান এবং পায়রার কাবিনটা করে ফেলতে চাই বাবু। তোমাদের কি এতে কোনো আপত্তি আছে? ফারহানা চট করে খুশি হয়ে গেলেন, ভাবার জন্য সময় না নিয়ে বলে উঠলেন, কিসের আবার আপত্তি? আমি তো সেই কবেই করে ফেলতে চাইছিলাম, কিন্তু পায়রা রাজি হচ্ছিল না। এখন কি ও রাজি হয়েছে? নোমানকে বলে দাও পায়রার সঙ্গে নিয়ে যাতে আজই চলে আসে এ বাড়িতে। আমি পায়রাকে বোঝাবো। আমি জানি আমার মেয়ে আমার কোনো কথাই ফেলতে পারবে না। ঠিক আছে। কল কেটে দিতেই ফিরোজ শুধালেন, হুট কইরা এই সিদ্ধান্ত নিলি? তুই কি ওই পোলাডার লাইগা পায়রার বিয়া তাড়াতাড়ি দিতে চাইতাছস? সেলটার মধ্যে কিছু একটা আছে ভাইজান, নিজের কথার জাদু দিয়ে সবাইকে বশ করে ফেলতে পারে। এতদূর পর্যন্ত যখন চলে এসেছে, সে তাহলে পায়রা পর্যন্ত ঠিক পৌঁছে যাবে। ওর মিষ্টি মিষ্টি কথা শুনলে পায়রা ঠিক গলে যাবে, উল্টো ভুল বুঝবে আমায়, যা আমি চাই না। আমি চাই না আমার মেয়ে আবার ভুল বুঝুক আমায়। আমি চাই না আমার মেয়ে অনিশ্চিত ভবিষ্যতের দিকে পা বাড়াক। সবকিছু সমাধান বিয়ে। নোমানের সঙ্গে পায়রার বিয়েটা হয়ে গেলে আর কোনো ভয় নেই, চিন্তাও নেই। ইফাতও আর কিছু করতে পারবে না। তাই শুভ কাজটা দ্রুত সেরে ফেলা উচিত। শুভ কাজে দেরি যে করতে নেই ভাইজান। কিন্তু ওই ছেলেও তো এখন বিবাহিত।
টনক নড়ে ফয়সাল ইসলামের চোরা দৃষ্টিতে আবারও চারিদিকে তাকান, তারপর নীরবে স্থান ত্যাগ করেন। সকালে ঘুম ভাঙতেই ইসমিতারা লক্ষ্য করলেন ওনার গলা এবং কান প্রচণ্ড ব্যথা করছে, কণ্ঠস্বরটা কেমন ভেঙে এসেছে, কথা বলতে খুব কষ্ট হচ্ছে, শরীরে উঠেছে অজস্র র্যাশ। গতকাল রাতেও তো ঠিক ছিলেন উনি, তাহলে হঠাৎ করে কি এমন হলো যে এই অবস্থা হয়েছে? বাড়ির টিউবওয়েলটা নষ্ট হয়ে গেছে, সপ্তাহ হবে। ভাইয়ের পরিবারের সবাই পাশের বাড়ি থেকে পানি এনে কাজ চালায়, গোসলও করে সেখানেই। ছোটবেলায় ইসমিতারারও সব ভাই বোনেরা মিলে পুকুরে খালে বিলে সাঁতরে পার করেছেন। গোসলের কাজটা ইসমিতারা পুকুরেই সারতেন। হুট করে পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে, কাউকে কিছু না জানিয়ে চলে যান পুকুরে গোসল করতে। আচ্ছা, এই কারণে এমনি হয়নি তো? ভাবতেই আটকে উঠলেন ইসমিতারা। কিন্তু ছোটবেলায় তো ঠিকই কত ডুব দিয়েছেন, অথচ কখনোই সামান্য জ্বরটুকু আসেনি। তাহলে ঘর থেকে উঠোনে এসে বসলেন তিনি, হাতের ইশারায় ভাইয়ের বউকে কাছে ডাকলেন। ননদের ডাকে এগিয়ে এলেন দিলরুবা, চোখে মুখে বিরক্তির ছাপ। ইসমিতারা ভাঙা ভাঙা কণ্ঠে বললেন, কাল দুপুরবেলা ফুসকুনিতে গোসল করছিলাম, শরীরটা জ্বালা পোড়া করতেছে, জ্বর আইছে, গলাও ব্যথা। ফুসকুনির পানিতে কোনো কি সমস্যা নাকি? চমকান দিলরুবা, চিৎকারের সুরে বলে ওঠেন, আপা, আপনি আমগো না জিগাইয়া পুষ্কনিতে গোসল করতে গেছিলেন কেন? ছোটবেলা তো কত গোসল করছিলাম, কখন তো কিছু হয় নাই। ওনার সেই সময় নাই। পুষ্কনির পানিতে ময়লা পোলাপাইনের গুমুত ও সেইখানে ফালায় সবাই। রফিক গো, পায়খানার গুয়ের পাইপ পুষ্কনির লগে লাগানো, তার উপর যত রকমের ময়লা আবর্জনা ওইখানেই ফালায় গ্রামের মানুষ। ওইগুলা পচা ডেঙ্গু মশার উৎপাত শুরু হয়েছে। আটকে উঠলেন ইসমিতারা। এই জন্যই পানিতে দুর্গন্ধ ছিল। কি হবে এখন? যদি অবস্থা আরো খারাপ হয়? ভাই বউয়ের উদ্দেশ্যে বললেন, আমি এত তাড়াতাড়ি মরতে চাই না, আমার ডাক্তারের কাছে লইয়া যাও। দিলরুবা মুখ বাঁকালো, ঘরের দিকে যেতে যেতে বলল, আপনার ভাই আগে বাড়িতে আইসা নেক, তারপর তার লগে কথা কইয়া দেখেন। বুঝি না আগ বাড়াইয়া মাতবরি কেন করতে যান এই মহিলায়। চমকান ইসমিতারা। সময়ের সঙ্গে সঙ্গে মানুষগুলো কত বদলে গেল। কি হচ্ছে ওনার সঙ্গে? বাপের বাড়িতে পা রাখলে ভাই ভাইয়ের বউ কি খাতির যতই না করতো ওনাকে, আর এখন এমন ব্যবহার। সত্যি মানুষের অবস্থান, টাকা পয়সাটাই আসল। যতদিন টাকা থাকবে ততদিন অন্যকে তুমি দিতে পারবে, ততদিনই তুমি অন্যের নিকট সম্মানিত একজন ব্যক্তি থাকবে। আর যখন টাকা পয়সা থাকবে না, যখন দিতে পারবে না, তখনই বেরিয়ে আসবে সে আপন ভাবা মানুষগুলোর আসল রূপ। সবে ক্লাস শেষে করে ভার্সিটি থেকে বের হয়েছে পায়রা। মোবাইলের স্ক্রিনে তাকাতেই দুটো নাম্বার জলজল করতে দেখলো। একটা অপরিচিত নাম্বার, আরেকটা হচ্ছে নোমানের নাম্বার। নোমান কেন এতগুলো কল দিল? ভাবতে ভাবতেই কল ব্যাক করলো পায়রা। রিসিভ হলো সঙ্গে সঙ্গে। অপর পাশ থেকে নোমান বলে উঠল, কতগুলো কল দিলাম তোমায়, রিসিভ করছিল না কেন? ক্লাসে ছিলাম। তা কল দেওয়ার কারণটা কি? ছোট মামা বলে দিয়েছেন তোমাকে নিয়ে যেতে দ্রুত বাড়ি যাই। আমি গাড়ি নিয়ে অপেক্ষা করছি মেন গেটের সামনে। বলেই কলটা কেটে দিল নোমান। কিছু জিজ্ঞেস করার সুযোগ পেল না পায়রা। কি এমন হলো যার জন্য একেবারে বাড়িতে যেতে হবে? বাবা তো আমাকেই ফোন করে বলতে পারতো, কিন্তু তা না করে নোমান ভাইকে কেন পাঠালো? বিড়বিড় করতে করতে নিজের রুমে ঢুকলো পায়রা। প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে ভরে নিল। রুমমেট ইনায়া এগিয়ে এসে প্রশ্ন করলো, 2 দিন আগেই তো বাড়ি থেকে ফিরলে, এখন আবার কোথায় যাচ্ছ? বাড়ি থেকে নিতে এসেছে, কে জানে কি হয়েছে। 2 দিনের মধ্যেই আবার ফিরে আসবো। ফ্রেশ হয়ে তৈরি হয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে এলো পায়রা। রাস্তার অপর পাশে গাড়ির সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নোমান। তাকে দেখতেই বিরক্তিতে চোখ মুখ কুঁচকে এলো পায়রার। লোকটা ফোনে বলল গেটের সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু সে তো রাস্তার অপর পাশে। রাস্তা পার হওয়ার জন্য উদ্যত হতেই পেছন থেকে কেউ ডেকে উঠল, পায়রা। পথিমধ্যে থেমে যায় পায়রা। ভ্রুযুগল কুঁচকে পেছনে ফিরতেই প্রতিক্রিয়াহীন হয়ে দাঁড়িয়ে থাকে সে চিরচেনা মুখ। সেই চিরচেনা অতি প্রিয় মানুষটি দাঁড়িয়ে আছে সম্মুখে। অধরে সে পূর্ব পরিচিত হাসি, সে হাসিতে বারবার মুগ্ধ হয়েছে পায়রা নামক মেয়েটি। বাক্যহারা হয়ে গেল সঙ্গে সঙ্গে। এই মুহূর্তে কি করা উচিত তার? সব কিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছে। সে কি সত্যিই দেখছে নাকি এটা তার ভ্রম? এগিয়ে এলো ইফাত প্রেয়সীর অতি নিকটে। নিজের ডান হাতটা পায়রার গালে ঠেকিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কেমন আছো পায়রা সোনা?
পুরো দেহখানা কেঁপে ওঠে পায়রার, হৃদয় ছুঁয়ে দেয় উন্মাদনা, সে পরিচিত স্পর্শ, যে স্পর্শ পেতেই সকল রাগ অভিমান এক লোকমায় মিলিয়ে যেত। আবেশে চোখ জোড়া বন্ধ করে নেয় পায়রা। আচমকা এক ঝটকায় তার হাতটা সরিয়ে দেয় কেউ। ললাটে সূক্ষ্ম কয়েকটি ভাঁজ পড়ে ইফাতের সামনে একটা ছেলে দাঁড়ানো, লম্বা ইফাতের থেকে 2-1 ইঞ্চি খাটো হবে হয়তো। ছেলেটি তেজিয়ান কণ্ঠে শুধায়, ওকে ছোঁয়ার সাহস হয় কিভাবে? কে আপনি? চেনেন ওকে? পায়রা চোখ মেলে তাকায়। রাস্তার অপর পাশ থেকে একটা ছেলে পায়রার দিকে এগিয়ে আসতে দেখতেই দ্রুত রাস্তা পার হয়ে আসে নোমান। তাদের কাছাকাছি পৌঁছানোর আগে ছেলেটা ছুঁয়ে দেয় পায়রার কপাল, যা একদম সহ্য হয়নি নোমানের। রাগ হচ্ছে খুব। নোমান আরও এগিয়ে যাওয়া ধরে ইফাতের দিকে, কিছু একটা আঁচ করতে তার হাত ধরে টেনে তাকে থামানোর চেষ্টা করে পায়রা। ইফাত কৌতূহলী দৃষ্টি মেলে তাকায় প্রিয়তমার মুখশ্রীতে, শুধায়, কে ইনি? উত্তর দেওয়ার জন্য ঠোঁট দুটো প্রশস্ত করে পায়রা, কিন্তু তার আগেই নোমান বলে উঠল, ওর হবু স্বামী। তৎক্ষণাৎ উপস্থিত দুজনেই চমকায়। নোমান নির্লিপ্ত ভঙ্গিতে আয়েশ করে দাঁড়িয়ে আছে। ইফাতের চোখে মুখে বিস্ময়, মনে হলো হঠাৎ করে কেউ তার শ্রবণনালীতে ছুঁড়ে মেরেছে তীর ধনুক। কাছে পিঠে ছোটোখাটো একটা রেস্টুরেন্টে মুখোমুখি বসে আছে ইফাত এবং পায়রা। দুজনে চোখে মুখে জমা রয়েছে অজস্র প্রশ্ন। তাদের থেকে বেশ কয়েকটি টেবিল দূরত্বে বসে আছে নোমান। দৃষ্টি পায়রার দিকে, তখন ওখানেই বিভিন্ন প্রশ্ন করে বসেছিল ইফাত, আর নোমানও ছিল বেশ ক্ষিপ্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্যই জোরপূর্বক ইফাতকে নিয়ে এখানে এসে বসেছে পায়রা। নিজেদের ব্যক্তিগত কিছু কথা আছে বলে নোমানকে আর তাদের মধ্যে নিয়ে আসেনি। থমথমে নীরবতা ভেঙে ইফাত নিজের বাম হাতটা পায়রার ডান হাতে রাখলো। পায়রা প্রতিক্রিয়াহীন হয়ে বসে আছে। সে কোনো জানতো ইফাত এমনটাই করবে। প্রশ্ন করলো, কে ওই ছেলে? তোমার হবু বর বলে পরিচয় দিল কেন? তুমি তো আমার বউ, তাই না? শান্ত মনটায় আবারও ঝড় শুরু হলো। লোকটা এত সুন্দর করে কিভাবে কথা বলতে পারে? এই তো কিছুক্ষণ আগেও পায়রা কঠোর সিদ্ধান্ত নিয়েছিল যে আজ সে ইফাত নামক পুরুষটির কথাই গলবে না। এতদিন একা একা ভোগা কষ্টের উসুল তুলবে, প্রশ্ন করবে কেন তাকে ঠকিয়েছে। কিন্তু প্রশ্নগুলো ভেঙে চুরে এলোমেলো হয়ে আসছে। 3 বছরের আগের ইফাতের সঙ্গে এই ইফাতের তেমন কোনো পার্থক্য খুঁজে পাচ্ছে না পায়রা। শুধু আগের থেকে কিছুটা রোগা হয়েছে। স্ত্রীর ছটফটানি হয়তো বুঝতে পেরেছে ইফাত, তাই এই মুহূর্তে এ প্রসঙ্গটা সে বদলে ফেলল। হাতটা নিজের খোঁচা খোঁচা দাড়িতে আলতো করে ঘষে বলল, যেই আমি তোমাকে একটা দিন না দেখলে নিজেকে পাগল পাগল মনে হতো, সব কিছু আমার নিকট এলোমেলো লাগতো, সে আমাকে কিনা 1131টা দিন তোমাকে না দেখে থাকতে হয়েছে। কতটা কষ্ট হয়েছে জানো পায়রা শোনা? কোথায় কোথায় না খুঁজেছি তোমায়, থানা পুলিশ পর্যন্ত করেছি, কিন্তু পাইনি, কোথাও পাইনি তোমায়। এতগুলো দিন তো এত সুন্দর করে হিসেব করে রেখেছে ছেলেটা। কথার মাঝখানে নোমান এসে উপস্থিত হলো। রাগান্বিত স্বরে বলে উঠল, সমস্যা কি আপনার? কথায় কথায় ওর হাত কেন ধরছেন? কেন ওকে স্পর্শ করছেন? ইফাত নির্লিপ্ত ভঙ্গিতে তাকালো পায়রার পানে, দেখতে চাইছে কি উত্তর দেয় সে। একবার নোমানের দিকে তো আরেকবার ইফাতের দিকে তাকালো পায়রা। শুকনো ঠোঁট জোড়া জিভ দিয়ে ভিজিয়ে ক্ষীণ কণ্ঠে বলে উঠল, উনি আমার স্বামী হন, তাই আমাকে উনি স্পর্শ করতেই পারেন, যা খুবই স্বাভাবিক। মুহূর্তে চমকায় নোমান, হতবিহ্বল হয়ে যায়। কিছু বলার জন্য উদ্যত হতেই তাকে থামায় পায়রা। গম্ভীর কণ্ঠে বলে, আমি চাই না আমাদের মাঝখানে তৃতীয় কোনো ব্যক্তি আসুক। কিং কর্তব্য বিমূঢ় হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে। পূর্বের স্থানে গিয়ে বসে পড়ল নোমান। অশান্ত মনটা শান্ত হলো ইফাতের। পায়রা নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, খুশি হওয়ার দরকার নেই। ভাববেন না আপনাকে দেখে, আপনার ওই মিষ্টি মিষ্টি কথা শুনেই আমি সব ভুলে গেছি। আমায় না দেখলে নিজেকে আপনার পাগল পাগল মনে হতো। আমায় খুব ভালোবাসতেন আপনি, এতই ভালোবাসতেন যে আপনার পরিবারের বলা সব কথা আপনি বিশ্বাস করে নিয়েছিলেন। এতই ভালোবাসতেন যে শেষ পর্যন্ত আমাকে খুঁজে না পেয়ে নিজেকে অন্য নারীতে জড়িয়ে ফেলেছেন, নিজের শরীরে অন্য নারীর ছোঁয়া লাগিয়েছেন। এই আপনার ভালোবাসার নমুনা? আবার কেন এসেছেন আমার সামনে? লজ্জা করলো না একবারও? আশ্চর্য হলো ইফাত। আশ্চর্যান্বিত কণ্ঠে বিপরীতে প্রশ্ন করল, কি যাতা বলছো? অন্য নারীতে জড়িয়েছি মানে? এখন না বোঝার ভান করছেন? নিজের বাবা মায়ের কথায় আমি হারিয়ে যাওয়ার সপ্তাহ যেতে না যেতেই আপনি বিয়ে করেননি ওই
সৌমি নামক মেয়েটিকে সবার কথা মতো আমার বাবার কাছে আমাকে চরিত্রহীনা বলে সম্বোধন করেননি। আপনার থেকে এসব মোটেও আশা করিনি আমি। আপনি খুব খারাপ ইফাত। বলেই কেঁদে উঠল পায়রা। শুকনো ঢোক গিলে প্রশ্ন করলে ইফাত, তোমাকে কে বলেছে এসব? বাবা বলেছে। তোমার বাবা বলেছে আর তুমি বিশ্বাস করে নিলে? কষ্ট এবার রাগে পরিণত হলো পায়রার। নিজের হাতের উপর থেকে ইফাতের হাতটা ঝাড়া মেরে ফেলে দিয়ে বলে উঠল, একদম আমায় স্পর্শ করবেন না। আপনারও স্পর্শ আমার কাছে বিষ মনে হয়, যেই বিষে আমার মৃত্যু নিশ্চিত। দেখতে ইচ্ছে করছে না আপনাকে। নিজেকে তো গুছিয়েই নিয়েছিলাম, আমি খুব ভালো আছি। তাহলে কেন আবারও এলেন? আমার ভালো থাকাটা আপনার সহ্য হচ্ছিল না, তাই না? হতবাক হতভম্ব হয়ে বসে রইল ইফাত। এই পায়রার সঙ্গে তো সে পূর্ব পরিচিত নয়। এই কাকে দেখছে সে? যে পায়রাকে সে এতটা ভালোবেসেছিল, এ কি সেই পায়রা? আগের থেকে পায়রার অনেক পরিবর্তন হয়েছে, চেহারার উজ্জ্বলতা বৃদ্ধি পেয়েছে। এখন আর সে টিনেজার নেই। 21 বছরের যুবতী সে। বয়সের সঙ্গে সঙ্গে কি পছন্দ ভালোবাসায় বদলে গেছে? নীরবতা ভেঙে ইফাত বলে উঠল, তুমি অনেক বদলে গেছো পায়রা। মানুষের ধর্মই তো বদলে যাওয়া। সময়ের সঙ্গে সঙ্গে তো মানুষের ইচ্ছে, অভ্যাস, পছন্দ বদলায়। হয়তো তোমারও বদলেছে, কিন্তু আমার বদলেনি। সেই 5 বছর আগে তোমার সঙ্গে আমার পরিচয় হয়েছিল। সেদিন তুমি আমার কাছে যতটা রূপসী ছিলে, আজও ঠিক ততটা। শুরুতে তোমায় যেভাবে ভালোবেসেছিলাম, আজও ঠিক ততটাই ভালোবাসি। মনে আছে, এই বুকে জড়িয়ে ধরে তোমায় বলেছিলাম, তুমিই আমার প্রথম এবং শেষ ভালোবাসা। তুমিই না, আমার এই জীবনে আর কাউকে প্রয়োজন নেই, আমি শুধুই তোমার। সেদিন হয়তো আমার কথাগুলো হালকাভাবে নিয়েছিলে তুমি, কিন্তু বিশ্বাস করো, আমি সেদিন ছিলাম খুবই সিরিয়াস। তোমাকে বলা আমার প্রতিটি কথাই ছিল সত্য। দম ছাড়লো ইফাত। খুব কষ্ট হচ্ছে তার, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। যতটা আশা নিয়ে আনন্দ নিয়ে এসেছিল, সব যেন এক লোহমায় বিরহে পরিণত হয়েছে। বলল, তোমাকে ফোনে না পেয়ে সেদিন রাতে আর ঘুমাতে পারিনি। বারবার কল দেওয়ার পর অবশেষে মোবাইল বন্ধ হয়ে যায়। একসময় বাড়ির মোবাইলে কল দেওয়ার পর রিসিভ হয়। আম্মা জানায় তুমি বাবার বাড়ি গিয়েছো, মোবাইল ভুলে বাড়িতে রেখে গেছো। কথাটা বিশ্বাস না হলেও বিশ্বাস করতে বাধ্য হই। আমি ভাবতে পারিনি তারা এতটা পাষণ্ড। সেদিন রাতেই তোমার বাবার ফোন আসে। তিনি আমায় দোষারোপ করা শুরু করেন। তখনই আমি বাড়ির উদ্দেশ্যে রওনা দেই, আর এসে তোমায় পাই না। পুরো বাড়ি খুঁজেও পাইনি। সবাইকে জিজ্ঞেস করলাম, অথচ কেউ আমায় সত্যটা বলল না, ইরাও না। আতিফের সঙ্গে তোমার পালিয়ে যাওয়ার ঘটনা গ্রামের মানুষ বিশ্বাস করলেও আমি করিনি। এমন কথা বিশ্বাস করা আদৌ কি সম্ভব? বাবা মায়ের সঙ্গে রাগারাগি করে তখন বের হয়ে যাই বাড়ি থেকে। জানো, তোমার বাবা আমার উপর সব দোষ চাপিয়ে দিয়ে আমায় থাপ্পড় পর্যন্ত মেরেছিলেন। সেদিন আমি শুধুই নীরব ছিলাম। অপরাধ তো আমারই ছিল। আমি তো তোমায় রেখে গিয়েছিলাম ওখানে। তবে কি জোর করে রেখে গিয়েছিলাম? তোমার মত কি ছিল না পায়রা? পায়রার চোখে মুখে বিস্ময়। ইফাত পুনরায় বলল, থানায় গিয়ে নিখোঁজ হওয়ার ডায়েরি করি। টানা 3 দিন পুলিশ খোঁজাখুঁজি করেও তোমায় খুঁজে পায় না। আরিফকে নিয়ে আমিও অনেক জায়গায় খুঁজেছি, কিন্তু পাইনি। 3 রাত এক পোশাকে নিদ্রাহীন কাটিয়েছি রাস্তায়, আর কখনো বাড়িমুখো হইনি। নিজের বাবার নামে মামলা পর্যন্ত করেছিলাম, তবুও খুঁজে পাইনি তোমায়। চাকরি বদলে ফেললাম, থাকার জায়গা বদলে ফেললাম, নাম্বারটাও বদলে ফেললাম, সবার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলাম, কিন্তু আরিফকে কিছুতেই ছাড়তে পারলাম না। ভাইয়ের মতো সঙ্গে লেগে থাকলো। সেদিনের পর থেকে একটা রাতও আমি শান্তিতে ঘুমাতে পারিনি। নিজের যত্ন নেইনি, ঠিকমতো খেতে পারিনি। কত রাত পর্যন্ত যে রাস্তায় বসে থাকতাম সে হিসেব নেই। ফিরে তাকাইনি কোনো নারীর দিকে। বিভিন্ন সময়ে লুকিয়ে তোলা তোমার কিছু ছবি এবং স্মৃতি নিয়ে বেঁচেছিলাম। আর তুমি বলো, তোমায় ভুলে গেছি? তোমার বাবা কবে আমার সঙ্গে কথা বললো? কবে ওনাকে এসব বললাম? সবার বিরুদ্ধে গিয়ে তোমায় বিয়ে করেছিলাম, সকলের সামনে ওই স্বামীকে উপেক্ষা করে তোমার কাছে ছুটে গিয়েছিলাম। সেদিনই যখন তাকে বিয়ে করিনি, তাহলে পরে করেছি ভাবলে কি করে? তারও বিয়ে হয়ে গেছে অনেক আগেই, শুনেছি বাচ্চাও নাকি হবে। থামলো ইফাত। পায়রা চুপচাপ শুনছে সেই কথা। একে একে এত চমক পেয়ে কিছু বলার মতো শব্দ খুঁজে পাচ্ছে না। ইফাত বলল, তুমি কিভাবে আমায় বুঝলে না পায়রা?
আমার ভালোবাসায় কি খামতি ছিল বলবে? ভাই বোনদের মধ্যে খুব আদরের ছিলাম আমি। আমার বাবা একমাত্র আমাকেই তোয়াজ করে চলতেন। সেই বাবা শুধুমাত্র আমার কথায় ওনার শত্রুর কাছে গিয়ে ক্ষমা চেয়েছিলেন। সেই বাবাকে আমি অপমান করেছি তোমার জন্য। সমাজ কি বলবে না বলবে ভাবিনি কোনোদিন। সেদিন তুমি আমার হাত ধরতে রাজি হওনি, শুধু নিজের পরিবারের দিকে তাকিয়ে বাবার সম্মানের কথা ভেবে, কিন্তু আমি ছাড়তে পারিনি তোমায়। পদে পদে মায়ের সঙ্গে তর্ক করে চলেছি তোমার জন্য। আমার বাড়িতে লড়াই করেছি তোমার সম্মানের জন্য। বিয়ের আগে কত যে রোদের মধ্যে দাঁড়িয়েছিলাম তোমাকে এক পলক দেখার জন্য, তারও হিসেব নেই। কত রাত না খেয়ে পার করেছি, তারও হিসেব নেই। আমার জীবনের কোনো কিছুরই হিসেব নেই। বৃষ্টিতে ভিজে তোমার বাড়িতে গিয়েছিলাম, তোমার বাবার কাছে তোমাকে চেয়েছিলাম, কিন্তু উনি আমায় ফিরিয়ে দেন। আমার আকুতি ওনার মন গলাতে পারেনি। জ্বরে সারা রাত ভুগেছি, সেসব হয়তো তোমার জানা নেই। আর কিভাবে ভালোবাসা যায় বলবে আমায়? সত্যি আমি জানি না। আমি তোতলাচ্ছে পায়রা। ইফাত তার হাত দুটো শক্ত করে ধরে বলল, আমি খুব ক্লান্ত পায়রা, খুব ক্লান্ত। তোমার জন্য আবারও সবার সঙ্গে লড়াই করার বিন্দুমাত্র শক্তি যে আমার মধ্যে অবশিষ্ট নেই। ফিরে চলো না আমার সঙ্গে। তুমি যা বলবে আমি তাই শুনব। তোমার কথার বাহিরে যাব না। তুমি যদি আমার এই জীবনটাও নিয়ে নিতে চাও, তাতেও আমার কোনো আপত্তি নেই। তোমার জন্য আমার এই জীবন দিয়ে দিতেও রাজি আমি। সব দোষ আমার, আমি স্বীকার করে নিচ্ছি। চলো না পায়রা, তোমাকে ছাড়া আমি ভালো নেই। আমার বেঁচে থাকাটা যে খুব কষ্টের। তুমিহীনা পুরো জীবনটা এলোমেলো হয়ে আছে। কি উত্তর দিবে ভেবে পেল না পায়রা। উপস্থিত বুদ্ধি লোপ পেল, কি বলা উচিত বুঝতে পারছে না। কি এক দোটানায় পড়ল সে। যে বাবাকে এতটা বিশ্বাস করে এসেছে, সেই বাবা তাকে এতদিন মিথ্যের মধ্যেই রেখেছিল। লজ্জা হচ্ছে খুব, নিজেকে মেরে ফেলতে ইচ্ছে করছে। পায়রার থেকে কোনো উত্তর না পেয়ে তার হাত দুটো ছেড়ে দিল ইফাত। কি বুঝলো কে জানে। পায়রা বিস্ময়ে ভরা দৃষ্টিতে তাকায় তার দিকে। ফোঁস করে নিঃশ্বাস ফেলল ইফাত। তাচ্ছিল্য স্বরে বলল, সত্যি তুমি খুব স্বার্থপর, সব সময় নিজের দিকটাই বুঝলে। এদিকে আমি সারা জীবন ভুল করে গেলাম, তোমাকে ভালোবেসে ভুল করলাম, আজ এখানে এসেও ভুল করলাম। প্রথমে আমি তোমার বাবার কাছেই ছুটে গিয়েছিলাম, কিন্তু উনি বললেন ওইসব ভালোবাসা টালোবাসা বলে নাকি কিছুই নেই। তোমার ঠিকানা কিছুতেই দিল না আমায়, অপমান করে বাড়ি থেকে বের করে দিলেন। বললেন আমাকে ছাড়া তুমি খুব সুখে আছো, কিন্তু আমি কিছুতেই তা বিশ্বাস করিনি। তবে এখানে এসে তো দেখছি সব সত্যি। কিভাবে ভুলে যেতে পারলে আমায়? কেন আমায় ভালোবাসলে না? একবারও আমায় বোঝার চেষ্টা করলে না কেন? জীবনে এক নারীকে নিজের থেকেও বেশি ভালোবেসেছি, অথচ তার ভালোবাসাটাই পেলাম না। নতুন করে সব শুরু করতে যাচ্ছ তাই না? ওই মনের চূড়ায় এখন অন্য কারোর বাস। ওই ছেলেটাকে ভালোবাসো। আমার বদলে যখন ওই ছেলেটা তোমায় স্পর্শ করবে, কষ্ট হবে না তখন? পায়রার মনে হলো এই মুহূর্তে তার শ্রবণনালীতে কেউ সীসা ঢেলে দিয়েছে। ইফাত তাকে ভুল বুঝছে, যা বুঝতে পারলো খুব সহজেই। চোখ জোড়ায় অশ্রুকণা চিকচিক করছে, লাল আভা ফুটে উঠেছে নাকের ডগায়। কেমন ছটপট করছে, তার দুঃখ কষ্ট বেদনা উপলব্ধি করতে পারলো পায়রা। বলতে লাগলো, আমার কথার মাঝখানেই আবারও এসে হাজির হলো নোমান। বিরক্তির সহিত তাড়া দিয়ে বলল, মামা ফোন করে বললেন তাড়াতাড়ি বাড়ি যেতে, আর কতক্ষণ অপেক্ষা করব? রাগ আর কষ্ট একসঙ্গে মিশে গেল যেন ইফাতের। নোমান মৃদু হেসে ইফাতের উদ্দেশ্যে বলল, খুব শীঘ্রই আমাদের বিয়ে, আপনি কিন্তু আসবেন বিয়েতে। সেদিকে তাকালো না ইফাত। পূর্ণ দৃষ্টিতে পায়রার চোখে চোখ রেখে আস্তে করে বলল, এটাই আমাদের শেষ দেখা হোক। এরপর যেন ভুল করেও আমাদের আর দেখা না হয়। আমার থেকেও যদি তোমায় কেউ বেশি ভালোবাসতে পারে, তাহলে না হয় তার সঙ্গে তুমি সুখে থেকো। পারলে মাফ করে দিও আমায়। কোনো দিকে না তাকিয়ে বসা থেকে উঠে চলে গেল ইফাত। তার যাওয়ার পানে বিধ্বংস দৃষ্টি মেলে তাকিয়ে রইল পায়রা।
কথাগুলো এখনো তার কানে বাজছে। দ্রুত রেস্টুরেন্ট থেকে বের হয়ে চমকালো। আশেপাশে কোথাও ইফাত নেই। মুহূর্তে কোথায় চলে গেল ছেলেটি। চুপচাপ গাড়িতে উঠল পায়রা। নোমান অনেক কথাই জিজ্ঞেস করলো তাকে, কোনো কথারই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করলো না পায়রা। একধানে তাকিয়ে রইল চলন্ত গাড়ির জানালা ভেদ করে বাহিরে। একসময় নীরব হয়ে যায় নোমান। বিপরীতে আর পাল্টা কোনো প্রশ্ন করে না। ইফাতের বিধ্বংসী মুখশ্রী দেখে এগিয়ে আসে আরিফ। প্রশ্ন করে, আবার কি হলো? চোখ মুখ এমন কেন তোর? মান অভিমান ভাঙলো কোথায় ভাবি? চলো এখান থেকে। কোথায়? কি? নিজেদের ঠিকানায়। আরিফকে কিছু বলার সুযোগ না দিয়ে অটো রিকশা থামালো ইফাত। উঠে গেল তাতে। স্টেশন গিয়ে ট্রেন ধরতে হবে। বাড়িতে বারেক আসতেই ইসমিতারা তার কাছে গেলেন। ভাইয়ের উদ্দেশ্যে বললেন, শরীরটা ভালো না, হঠাৎ কইরা অসুস্থ হইয়া গেছি, চল না ডাক্তারের কাছে যাই। বোনের কথায় বিরক্ত হন বারেক। কাচুমাচু মুখে বললেন, ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার টাকা কই আমার? এমন মাছ ধরতে যামু, কথা কোয়ার সময় নাই। তারা দেখিয়ে চলে গেল বারেক। ভাইয়ের ব্যবহারে অবাক হলেন ইসমিতারা। স্টেশনে বসে আছে আরিফ এবং ইফাত। ট্রেন আসতে এখনো 1 ঘন্টা দেরি। নত মস্তকে বসে আছে ইফাত। আশেপাশে মানুষের ভিড়। আরিফ ফিসফিসে প্রশ্ন করলো, কি হয়েছে? তোকে দেখে একটু ঠিক মনে হচ্ছে না। আবার কি বললো ভাবি? পেলি যখন সঙ্গে নিয়ে এলি না কেন? এবার আর নিজেকে আটকে রাখতে পারল না ইফাত। হাউমাউ করে বাচ্চাদের মতো কেঁদে উঠল। চমকে গেল আরিফ। 3 বছরেও তো এইভাবে কাঁদতে দেখেন ইফাতকে, তাহলে আজ কি এমন হলো? তবে ভালো কিছু যে হয়নি বুঝতে পারলো। কান্নাজড়িত কণ্ঠে ইফাত বলল, আমার পায়রা অনেক বদলে গেছে। ও আমাকে আর ভালোবাসে না। এখন তার মনে অন্য কারো বসবাস। ওই ছেলেটাকে ও বিয়ে করে নিবে। আমায় কেন বুঝলো না ও? এতগুলো দিন আমি সহ্য করতে পারলেও এখন কিভাবে সব কিছু সহ্য করব? কিভাবে ওকে অন্যের হয়ে যাওয়া দেখব? কিভাবে বেঁচে থাকব? এক নাগারে কথাগুলো বলে থামলো ইফাত। আশেপাশের লোকজন তাকিয়ে আছে ওদের দিকে। চোখে মুখে তাদের বিস্ময়। পাবলিক প্লেসে হুট করে একটা পুরুষ মানুষকে এভাবে কাঁদতে দেখে তো বিস্ময় হওয়াটা স্বাভাবিক। বাড়িতে পৌঁছে নিজ কক্ষে গিয়ে সজোরে দরজা লাগিয়ে দিল পায়রা। তার এহেন কাণ্ডে হকচকিয়ে উঠে ফয়সাল ইসলাম। নোমানের উদ্দেশ্যে প্রশ্ন ছুড়ে মারেন, ও আবার কি হয়েছে? পূর্বের ঘটে যাওয়া ঘটনাটা সম্পূর্ণ এড়িয়ে গেল নোমান। এই মুহূর্তে ঘটে যাওয়া ঘটনাটা বিশ্লেষণ করা যে সমীচীন হবে না তা জানান দিল মস্তিষ্ক। উত্তরে বলল, এতক্ষণ তো ঠিকই ছিল, এখন কি হলো কে জানে, হয়তো ক্লান্ত হতে পারে। তুমি গিয়ে হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। ওনার কথায় সায় দিয়ে নোমান চলে গেল তার জন্য বরাদ্দকৃত কক্ষে। ফয়সাল ইসলামের মনে মনে এক অন্য দুশ্চিন্তা। বাইরের পোশাক না বদলে বিছানায় উবু হয়ে শুয়ে পড়েছে পায়রা। কাঁদতে কাঁদতে হেঁচকে উঠে গেছে তার। খুব কষ্ট হচ্ছে। নিজের করা ভুলের জন্য তীব্র অনুশোচনা হচ্ছে। মনে মনে নিজেকে দোষারোপ করছে। তখন কেন আমি ইফতিকে আটকালাম না? কেন ওকে বোঝালাম না? নিশ্চয় কষ্ট পেয়েছে। রাগও কি করেছে আমার উপরে? ঢাকায় ফিরতে ফিরতে বেজে গেছে রাত 2টো। এতক্ষণ হাইওয়ের পাশে চুপচাপ বসেছিল ইফাত। স্টেশন থেকে বের হয়েই আরিফকে সে বাড়ি পাঠিয়ে দিয়েছে সকাল 7:30টা। শীতে পা রাখতেই এটা ওটা দিয়ে আসতে যাওয়া প্রতিবেশী মেয়েটিকে টুথব্রাশ হাতে বসে থাকতে দেখল ইফাত। তাকে দেখতেই চিহ্নিত মুখখানাতে উকি দিল এক ফালি শান্তি। আজ আর তাকে এড়িয়ে সিঁড়ি বেয়ে উপরে উঠল না ইফাত। দেয়ালে হেলান দিয়ে দাঁড়ালো। প্রশ্ন করলো, নাম কি তোমার? হঠাৎ এমন প্রশ্নে হকচকিয়ে ওঠে মেয়েটি। আশেপাশে চোখ বুলিয়ে মিনমিনে স্বরে উত্তর দেয়, মেয়েরা। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। হাসি পেল ইফাতের। বলল, আমার বয়স কত জানো? 28 বছর। তুমি আমার হাঁটুর বয়সী। বয়সে কি আসে যায়? ক্লাস 10-এ পড়লো, আমার বয়স 18। মাঝখানে 2 বছর গ্যাপ গিয়েছিল। কেন গ্যাপ গিয়েছিল? মেয়েটি একটু ইতস্তত করে বলল, 1 বছর গ্যাপ গিয়েছিল অসুস্থ থাকায়, খানা দিতে পারাই। আর 1 বছর গ্যাপ গিয়েছিল কারণ আমি জেএসসি অঙ্কে ফেল করছিলাম। তাতে কি? সেই তো বয়সের তফাৎ অনেক। তা রোজ রোজ কি আমাকে দেখার জন্য অপেক্ষা করো? ধরা পড়ে দৃষ্টিতে চাকিয়ে রইল নীরা। তার দৃষ্টি দেখে মুচকি হাসলো ইফাত। বলল, মনোযোগ দিয়ে লেখাপড়া করো, নইলে আবারও ফেল করতে হবে। সামনে অদূর ভবিষ্যৎ পড়ে আছে। কলেজ ইউনিভার্সিটিতে কত সুন্দর সুন্দর ছেলে আসবে যাবে। কত ছেলে দিয়ে আমি কি করব? আমার তো আপনাকে চাই। কথাটা বলেই মাথা নত করে নিল নীরা। ইফাত সন্তর্পণে নিঃশ্বাস ফেলে প্রতি উত্তরে বলল, আমাকে চেয়ে লাভ নেই মেয়ে।
আমি বিবাহিত পুরুষ। আমার বউকে আমি খুব ভালোবাসি। তাকে ছাড়া অন্য কোনো নারীর প্রয়োজন নেই এই ছোট্ট জীবনে। অবাক হলো নীরা, অস্ফুট স্বরে বলে উঠল, আপনি কি বিবাহিত? ইফাত শুনল কি শুনল না কে জানে, সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। নীরাকে পাশ কাটিয়ে যাওয়ার সময় বলে গেল, আমার দিকে আর কখনো তাকাবে না মেয়ে। সে অধিকার আমার স্ত্রী ব্যতীত আর কোনো নারীর নেই। সেখানেই ঠায় দাঁড়িয়ে রইল নীরা নামক মেয়েটি। গত 1 বছরে মনের গহীন সৃষ্টি হওয়া প্রেম মহল মুহূর্তে ভেঙে চুরে গড়িয়ে গেল। নাক টেনে দৌড়ে চলে গেল নিজ কক্ষে। গোসল করে অর্ধভেজা শরীর নিয়ে বিছানায় শুয়ে পড়ল ইফাত। চোখ জোড়া বন্ধ করতে ভেসে উঠল প্রিয়তমার মুখখানা, চোখ দিয়ে গড়িয়ে পড়ল অশ্রুখানা। মনের ভেতরে বয়ে যাচ্ছে নাম না জানা এক ঝড়। কি হতো পায়রা তাকে ক্ষমা করে দিলে? কি হতো সকল নিয়ম ভেঙে গড়িয়ে দিয়ে তার হাত ধরে ফিরে এলে? কি খুব ক্ষতি হয়ে যেত কি? অতীতের কত শত কথা মনে পড়ে ইফাতের। একটা মানুষকে এতটা ভালোবাসার পরেও কিভাবে স্বার্থপর হতে পারে? সে যে গতকাল ঘরে এসে দরজা আটকেছে পায়রা, আর বের হয়নি। শিখা বেগম এসে বেশ কয়েকবার ডেকে গিয়েছেন মেয়েকে, কিন্তু কোনো সারা শব্দ হয়নি, পাননি কোনো সারা শব্দ। এভাবেই একটা দিন পার হলো। না খেয়ে 2 রাত কাটিয়ে সকালে দরজা খুলে বাহিরে বের হলো পায়রা। তাকে দেখতেই এগিয়ে এলো সকলে। শিখা বেগম এগিয়ে এসে মেয়ের কপালে গলায় হাত রেখে বলল, শরীর তো ঠিক আছে, জ্বর টর তো আসেনি, তাহলে এভাবে দরজা বন্ধ করে বসিয়েছিলি কেন? কি হয়েছিল? উত্তর দিল না পায়রা। ফয়সাল ইসলাম এর উদ্দেশ্যে বললেন, টেবিলে খাবার বেড়ে রেখেছে তোর মা, তাড়াতাড়ি খেয়ে আয়। যাই হয়ে যাক না কেন, খাবারের প্রতি কোনো অবহেলা করতে হয় না। খাবারের উপর রাগ অভিমান করতে নিষেধ করেছি তো আমি। এই কথাটা ইফাতও বলতো। মেয়ের মুখ থেকে আচমকা এমন একটি কথা শোনায় মুখ ফ্যাকাশে হয়ে গেল ফয়সাল ইসলামের। পায়রা তারা দেখিয়ে বলল, আমার একটু বাইরে যেতে হবে, পরিচিত এক বন্ধু আসবে, তার সঙ্গেই দেখা করতে যাচ্ছি। বাইরেই খেয়ে নিব, চিন্তা করো না। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে ড্রয়িং রুমে বেরিয়ে গেল পায়রা। প্লাবন ভ্রুকুচকে আনমনে বলে উঠলেন, এর আবার কি হলো? হুট করে আচার ব্যবহার যেন সব বদলে গেছে। ফয়সাল ইসলাম শুধু শুনলেন, কোনো প্রতিক্রিয়া করলেন না। পুলিশের জিপ এসে থেমেছে লাইব্রেরির সামনে। ইতোমধ্যে সেখানে ভিড় জমেছে। গ্রামের লোকজন ওনাদের দেখে আশ্চর্য হলেন। নেওয়াজ মির্জা কিন্তু কারো সামনে তা প্রকাশ না করে এগিয়ে এসে জোরপূর্বক হাসলেন। জিজ্ঞেস করলেন, হঠাৎ আপনারা এখানে কোনো সমস্যা হয়েছে? দারোগা 4 জন কনস্টেবলকে ভেতরে পাঠালেন তল্লাশি চালানোর জন্য। বললেন, আমাদের কাছে খবর এসেছে লাইব্রেরির আড়লে রাত বিরেতে আপনি নাকি অবৈধ অস্ত্র এবং মাদকের ব্যবসা করেন। গভীর রাতে বিভিন্ন জায়গা থেকে ডিলাররা এসে আপনার সঙ্গে লেনদেন করে। স্কুলের ছেলেমেয়েরাও দিনে দিনে মাদকাসক্ত হয়ে পড়েছে, যা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর। ডান হাতটা আপনা আপনি বুকে চলে গেল। নেওয়াজ মির্জার দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। কিছুটা তোতলিয়ে বললেন, কি কোন স্যার, লাইব্রেরিতে মানুষ বই খাতা কলম বেচাকেনা করে, আর আপনি কোন অস্ত্র মাদকের কথা? এসব আপনার কাছে কেডাই কইছে? আমাদের কাছে প্রমাণ আছে। আতঙ্কিত দৃষ্টিতে আশেপাশে তাকালেন তিনি। মানুষজন হাঁ করে তাকিয়ে আছে ওনাদের দিকে। মনে হচ্ছে যেন কোনো সার্কাস চলছে, আর তারা বিনা টিকিটে তা দেখতে পেয়ে আনন্দিত হচ্ছে। পুরো লাইব্রেরি তল্লাশি শেষে কয়েকটা কালো ব্যাগ পাওয়া গেল ভেতরে, যার মধ্যে বিভিন্ন রকমের অস্ত্র এবং মাদকদ্রব্য। কি বলে নিজের পিঠ বাঁচাবেন ভাবতে লাগলেন নেওয়াজ মির্জা। তোফায়েল চেয়ারম্যান দেশে নেই, গতকাল নিজে গিয়ে ওনাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে এসেছেন নেওয়াজ মির্জা। গলা শুকিয়ে গেছে। আশেপাশে তাকিয়ে ছেলেকেও কোথাও দেখতে পেলেন না। সে থাকলে হয়তো কিছু একটা করে বাবাকে বাঁচানোর চেষ্টা করত। একজন কনস্টেবল এগিয়ে এসে হাত করা পড়ালো ওনার হাতে। ঘাবড়ে গেলেন নেওয়াজ মির্জা। বললেন, আমার হাতে হাত করা কেন পড়াইতেছেন? খোলেন কইতেছি, আমি নির্দোষ। দারোগা গম্ভীর কণ্ঠে বললেন, আমাদের কাছে সব প্রমাণ আছে। তাছাড়া এসব কিছুই এইমাত্র আমাদের দোকান থেকে পাওয়া গেছে, তাই এখন আপনাকে থানায় যেতে হবে। কেডাই প্রমাণ দিছে? কিসের প্রমাণ দিছে দেখেন? থানায় চলুন। ওনাকে জিপে উঠানো হলো। গ্রামের অনেক মানুষই ওনার অবস্থা দেখে হাসাহাসি করছে, উপভোগ করছে দৃশ্যটি। কয়েক যুগ ধরে অনেক জ্বালিয়েছেন এদেরকে, হয়তো এবারে কিছুটা শান্তি মিলবে সকলের। বিকেলে বাড়ি ফিরল পায়রা। বাড়ি ফিরতেই দেখতে পেল ড্রয়িং রুমে বসে আছে মামা, খালা, ফুপুরা সহ সব কাজিনরা। তাদের দেখে ভ্রুজোড়া কুঁচকে গেল পায়রার। কৌতূহল দমিয়ে রেখে ঘরের দিকে পা বাড়ালো। কাউকে কোনো প্রশ্ন করার ইচ্ছে নেই। খালা শায়লা এগিয়ে এলেন, বঞ্জির থুতনি ধরে হাস্যজ্জ্বল মুখে বললেন, কি রে, কোথায় গিয়েছিলি? কোত্থেকে ফেরা হলো? এক বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম। তা দেখা হলো? হ্যাঁ হয়েছে।
ফারহানা সোফায় বসে আছেন, ওখান থেকে বলে উঠলেন, তার সঙ্গে করে তাকে নিয়ে আসতে পারতি। কেন, বাড়িতে কি কোনো উৎসব নাকি? উপস্থিত সকলের মুখে মিটি মিটি হাসি। ছোট ফুপু ফরিদা দুষ্টু হেসে বললেন, আজকে কি তুই জানিস না? এই তো মিলে গেল দেখি। যার বিয়া তার হুঁশ নেই, পাড়া পড়শির ঘুম নেই। উপস্থিত সকলে উচ্চস্বরে হেসে উঠল। সঙ্গে সঙ্গে পায়রার চোখে মুখে প্রশ্ন উকি দিচ্ছে হেয়ালি না করে শায়লা বলেই দিলেন, কাজে আসছে সন্ধ্যার পর, ঘরে গিয়ে তাড়াতাড়ি সাজগোজ শুরু করে দে। আজ ঘরোয়াভাবে তোর আর নোমানের বিয়ে। আশেপাশে তাকিয়ে নোমানকে খুঁজলো পায়রা, কিন্তু কোথাও তার দেখা মিলল না। নুরি চোখ মেরে বলল, ভাইয়াকে খুঁজছো ভাবি? ভাইয়া তো বাড়িতে নেই। তোমাদের বাসার ঘর সাজানোর জন্য পাবন ভাইয়ার সঙ্গে ফুল কিনতে গিয়েছে। আবারও হাসির রোল পড়ে গেল। পায়রা ঘরের দিকে অগ্রসর হলো, বলল, আমি ঘরে যাচ্ছি, কিছুক্ষণ একা থাকতে চাই। রুবি পেছন থেকে বলে উঠল, হ্যাঁ হ্যাঁ যা, এখনই তো একা থাকার সময়। বিয়ে হয়ে গেলে কিন্তু আমরা তোকে একা ছাড়ছি না। অনেকক্ষণ পর্যন্ত গল্প করে তারপর বাসের ঘরে দিয়ে আসবো। আর বাকি রাতটা তো। রেহেনুর ধমক দিয়ে মেয়েকে থামিয়ে দিলেন। রাগান্বিত স্বরে বললেন, মুখে যা আসে তাই বলে দিতে হবে? ছোট বড় কাউকে মানো না, তাই না? মায়ের কথায় দমল না রুবি। ততক্ষণে ঘরে চলে এসেছে পায়রা, তার পিছু পিছু এসেছেন শিখা বেগম। মেয়ের জন্য চিন্তাটা বেড়েছে। মেয়ের মাথায় হাত রেখে বললেন, তোর বাবা যে হুটহাট কি সিদ্ধান্ত নিচ্ছে বুঝি না আমি। তার আগে একটা বারও আমাকে জানালেও কোনো প্রয়োজন মনে করলো না। রাগ করিস না মা, বাবা তো তোদের অনেক ভালোবাসে। তোর ভালোর জন্যই হয়তো ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নিয়েছে। মুচকি হাসলো পায়রা। মায়ের হাতে চুমু খেয়ে বলল, মা, আমি অনেক ভেবেছি অন্যের কথা, এবার আমি নিজের কথা ভাববো। নিজের সুখের জন্য, ভালো থাকার জন্য যা করতে হয় তাই করব। চিন্তা করো না, একটু শাওয়ার নেওয়া খুবই জরুরি। কিছুক্ষণের জন্য একা ছাড়বে আমায়? মাথা নাড়িয়ে ঘর থেকে চলে গেলেন শিখা। রান্না বসিয়েছেন চুলায়। রাতের জন্য অনেক পদের রান্না হবে আজ। ফয়সাল ইসলাম বাড়ির পাশের দিঘির পাড়ে বসে আছেন। মনমরা লাগছে ওনাকে। প্লাবন নোমান চলে এসেছে এতক্ষণে। চাচাকে একা বসে থাকতে দেখে প্লাবন এসে পাশে বসলো। তার উপস্থিতি টের পেয়ে নড়ে চড়ে উঠলেন ফয়সাল ইসলাম। নীরবতা ভেঙে প্লাবন বলে উঠল, চাচার কি মন খারাপ? মন খারাপ করবেন না, মেয়েদের তো এক সময় না এক সময় শ্বশুরবাড়ি যেতে হবেই। তার উত্তর দিলেন না ফয়সাল ইসলাম। দ্বিধান্বিত কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমি কি খুব অন্যায় করে ফেলেছি মেয়েটার সঙ্গে? সুখ খুঁজে দিতে গিয়ে দুঃখের সাগরে ভাসিয়ে দিচ্ছি না তো? হঠাৎ এ কথা কেন মনে হচ্ছে চাচা? তৎক্ষণাৎ উত্তর দিলেন না তিনি। প্লাবন মিনমিনে স্বরে বলল, সত্যি কি ওই ছেলেটা পায়রার সঙ্গে এত বড় অন্যায় করেছে চাচা? ওকে দেখে কেন জানি আমার তা মনে হলো না। অন্যায় যদি ওরেই থাকে তাহলে এত বছর বাদে কেন ফিরে আসতে চাইলো? ঘাবড়ে গেলেন ফয়সাল ইসলাম। দ্রুত বসা থেকে উঠে দাঁড়ালেন, বললেন, আজান দিবে, চল নামাজটা পড়ে আসি। সন্ধ্যার পর তো আবার কাজী সাহেব আসবেন। আর অপেক্ষা না করে সামনে হাঁটা ধরলেন। প্লাবন একটা ব্যাপার লক্ষ্য করলো, ইফাতে প্রসঙ্গে কথা বললেই কেমন অস্বস্তিতে পড়ে যায় তার চাচা। এড়িয়ে যান সব কথা। আজ অনেক বছর বাদে প্রিয় পুত্রের মুখোমুখি হলেন নেওয়াজ মির্জা। ছেলেকে দেখে আনন্দিত পুলকিত হয়ে উঠল হৃদয়। মোটা শক্ত শিকল দিয়ে তৈরি কারাগার নামক ছোট্ট ঘরটার মধ্যে বন্দি তিনি। মামুনকে ফোন করেছিলেন যাতে ভালো কোনো উকিল নিয়ে এসে ওনাকে ছাড়িয়ে নিয়ে যায়, কিন্তু সাফ সাফ মামুন জানিয়ে দিয়েছে, আপনি নির্দোষ হইলে না হয় উকিল ঠিক কইরা আপনার বাহির করার ব্যবস্থা করতাম, কিন্তু আপনি তো আর নির্দোষ না আব্বা। জীবনে কম পাপ তো আর করেন নাই। এক সময় না এক সময় শাস্তি পাইতে হইতো, এখন সেই শাস্তি ভোগ করেন। যেই ছেলেকে সব থেকে বেশি ভরসা করতেন সেই ছেলের মুখে এমন কথা শুনে অবাক হয়েছিলেন নেওয়াজ মির্জা। নানান চিন্তা ভাবনা করে এতক্ষণ মনটা খারাপ ছিল। ছোট ছেলেকে দেখে সেই মন খারাপ ভালো হয়ে গেছে। এখন আনন্দিত কণ্ঠে বলে উঠলেন, তুই আইসোস আব্বাসান, বাপের দুঃসময়ের কথা হই না আর অভিমান কইরা থাকতে পারোস না, তাই না? ইফাত উত্তর দিল না। দারোগার উদ্দেশ্যে বলল, ওনার নামে আমিও একটা মামলা করতে চাই। দারোগা প্রশ্ন করলেন, কি মামলা? আমার স্ত্রীকে হত্যার চেষ্টা করেছেন উনি, সেই কারণেই মামলা করতে চাইছি। ভড়কে গেলেন নেওয়াজ মির্জা। তখনই পেছন থেকে এগিয়ে এলো আতিফ। দারোগার ঠিক সামনের চেয়ারটাতে বসে পড়ল আর চোখে তাকালো নেওয়াজ মির্জার পানে। বলল, আমাকেও উনি হত্যা করার চেষ্টা করেছিলেন, তাই আমিও একটা মামলা করতে চাই।
তাড়াতাড়ি বিস্তারিত লিখুন আর কোথায় সাইন করতে হবে বলুন। নেওয়াজ মির্জার মুখটা দেখার মতো একে একে বিস্ময় চমকগুলো যেন ঘিরে ধরেছে ওনাকে। আতিফ কিভাবে বেঁচে আছে? এই ছেলেকে তো তিনি মেরে ফেলেছিলেন। তাহলে দারোগার দেওয়া বড় ডায়েরিটায় কি যেন লিখলো ইফাত। তারপর এগিয়ে এলো পিতার কাছে, দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক অন্যায় করেছেন জীবনে, কি করবেন এত টাকা পয়সা দিয়ে? আপনার কোনো কাজে কখনো আমি নাক গলাইনি, শুধু নিজের ভালোবাসার মানুষকে নিয়ে বাঁচতে চেয়েছি, কিন্তু আপনাদের তা সহ্য হলো না। অন্যদের বাবা মা নাকি ছেলে মেয়েদের সুখে রাখার জন্য নিজেদের জীবন দিয়ে দেয়, আর আপনারা জীবন দেওয়ার বদলে নিতে চেয়েছেন। আমাদের প্রিয় মানুষগুলোকে কেড়ে নেওয়ার চেষ্টা করেছেন। 3টে বছর কতটা কষ্ট সহ্য করেছি আমরা 2 ভাই বোন। কখনো কি তার খোঁজ নিয়েছিলেন? নেননি। আপনারা পিতামাতা হয়ে যদি এমন করতে পারেন তাহলে আমাদেরই বা আর কি করার ছিল আব্বা? আতিফ সেদিন মরেনি, বড় ভাইয়ের বিবেক জাগ্রত হয়ে উঠেছিল, যার কারণে সেদিন আপনার হাত থেকে রক্ষা করেছিল আতিফকে। ইরা আতিফ আবারও একসঙ্গে মিলিত হয়েছে, চিন্তা করবেন না। পায়রাও বেঁচে আছে, সেও খুব ভালো আছে, সুখে আছে। আম্মা ওনার করা পাপের শাস্তি পেয়ে গেছেন, তাই ওনাকে আর থানা পুলিশের মাঝখানে জড়ালাম না। জীবনে তো আর কম অন্যায় করেননি, এবার না হয় শেষ বয়সে সেই শাস্তিগুলো ভোগ করুন। জীবনে যদি ভালো বাবা এবং ভালো মানুষ হতে পারতেন তাহলে আজ হয়তো আমাদেরও সুন্দর একটা পরিবার হতো আব্বা, যেখানে হেসে খেলে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারতাম। কিন্তু তা আর হলো না একটা সুন্দর পরিবার। পারলাম না আর 5টা মানুষের মতো সুখী হতে। পিতা মাতা শত অপরাধ করলেও নাকি তাদের ক্ষমা করে দিতে হয়। চাইলেই কি আপনাকে ক্ষমা করা যায় আব্বা? সন্তান হিসেবে হয়তো মনে অনেক কষ্ট দিয়েছি, পারলে মাফ করে দিয়ে আমায়। বলেই উল্টো পথে হাঁটা ধরলো ইফাত। নেওয়াজ মির্জা হয়তো কিছু বলতে চাইলেন, কিন্তু বলতে পারলেন না। আরিফের মুখে পিতার হিংস্রতার কথা শুনে সেদিনই তাকে নজরে রাখতে বলে পিতার উপরে। আরিফও ইফাতের কথা মতো লুকিয়ে লুকিয়ে নজর রাখে নেওয়াজ মির্জার উপর। সুযোগ বুঝে গভীর রাতে করা কুকীর্তির ভিডিও ধারণ করে, কয়েকজন লোককে টাকা খাইয়ে প্রমাণ সংগ্রহ করে তুলে দেয় ইফাতের হাতে। ইফাত সেগুলো হস্তান্তর করে পুলিশের হাতে। আতিফের সঙ্গে অফিসের কাছাকাছি একদিন দেখা হয়েছিল ইফাতের, তখনই তাদের সঙ্গে মধ্যে কথা হয় নেওয়াজ মির্জার প্রতি যে আতিফের মনেও অনেক ক্ষোভ জমে আছে। সবকিছু ভুলতে পারলেও অনাগত সন্তানের মৃত্যুটা কি আদৌ ভুলে যাওয়া সম্ভব? ড্রয়িং রুমে সমবয়সীরা বসে আড্ডা দিচ্ছে। কিছুক্ষণ পর পর আনন্দে চিত্তে চেঁচিয়ে উঠছে কোনো গুরুতর বিষয় নিয়ে। বাড়ির নারীরা রান্নাঘরে ব্যস্ত, তাদের মধ্যে দিয়ে লাগেজ হাতে সদর দরজার দিকে পা বাড়ালো পায়রা, যা অনেকেরই দৃষ্টিগোচর হলো। সকলের মধ্যে হয়তো রুভি চেঁচিয়ে জিজ্ঞেস করলো, এই পায়রা, এই পোশাক পরেছিস কেন? ব্যাগপত্র গুটিয়ে বা কোথায় যাচ্ছিস? রুবির কথায় প্রতিমধ্যে পা দুটো থেমে যায় পায়রার। উপস্থিত সকলে এবার পূর্ণ দৃষ্টিতে তাকায় তার দিকে। পায়রার চোখে মুখে বিরক্তির ছাপ। কারোর দিকে তাকানোর প্রয়োজন মনে করলো না সে। প্রয়োজন মনে করলো না কারোর নিকট কোনো প্রকার কৈফিয়ত যাওয়ার জন্য পা বাড়াতেই মুখোমুখি হলো পিতার। ফয়সাল ইসলাম ভ্রু যুগল কুচকে একবার মেয়ের হাতের লাগেজের দিকে তো আরেকবার মেয়ের মুখশ্রীতে দৃষ্টি ফেললেন। খুব স্বাভাবিক কণ্ঠে বললেন, কাজী সাহেব এখন রাস্তায় আছেন, কয়েক মিনিটের মধ্যেই চলে আসবেন। এমন সময় কোথায় যাচ্ছিস? হাতে ওটা কিসের দাগ? এবার আর নীরব থাকতে পারলো না পায়রা। ইচ্ছে হলো চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে যাবে, কিন্তু বাবার সামনে দিয়েই বাবাকে উপেক্ষা করে নীরবে চলে যাওয়া সম্ভব নয়। তৎক্ষণাৎ সিদ্ধান্ত বদলালো, আজ একটা বোঝাপড়া করেই না হয় বের হবে। গম্ভীর কণ্ঠে উত্তর দিল, দেখে বুঝছো না এটা কাপড়ের ব্যাগ? ও তা এটা নিয়ে যাচ্ছিস কোথায়? বোরকা পরে আসিস কেন? তোর মা কি তোকে শাড়ি গহনাগুলো দিয়ে আসেনি? দিয়ে এসেছে, কিন্তু কেন করবো ওসব? কেন পরবি মানে? আজ যে তোর বিয়ে। অনিচ্ছাকৃত সশব্দে বেরিয়ে এলো দীর্ঘশ্বাস। সোফায় থাকা খালি জায়গাটা গিয়ে বসলো। লাগেজটা সদর দরজার কাছে রেখেই এসেছে। শীতল কণ্ঠে বলল, বিবাহিত মেয়েদের আবার বিয়ে দেবে এই মুহূর্তে না? তোমার মধ্যে নেওয়াজ মির্জার ওই পাষাণ রূপটা আমি দেখতে পাচ্ছি বাবা। ওই যে স্বামী থাকার পরেও বিবাহিত ইরাকে যেভাবে আর এক ছেলের সঙ্গে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন। মেয়ের মুখ থেকে এমন একটা কথা শুনে ফয়সাল ইসলামের চোখে মুখে নামে বিস্ময়। মলিনতা ভর করে সর্বাঙ্গে রান্নাঘর থেকে শিখা বেগম, ফারহানা, ফরিদা, সায়রা বেরিয়ে এসেছেন। ফয়সাল ইসলাম গিয়ে মেয়ের সম্মুখে বসলেন। মোলায়েম কণ্ঠে জিজ্ঞেস করলেন,
মা আমার, কি হয়েছে তোর? বাড়ি ফেরার পর থেকে তোকে কেমন যেন লাগছে। কি হয়েছে বাবাকে বল। কি বলবো তোমায়? কি বলার আছে? বললেও কি তুমি সব সমস্যার সমাধান করে দিতে পারবে বাবা? পারবে না, পারলেও সমাধান করবে না। যুক্তিহীন বুঝ দিয়ে আমায় আটকে রাখবে। কেন করব না? তুই একবার শুধু বলে দেখ। আচ্ছা, নোমানকে কি তোর পছন্দ নয়? কেন পছন্দ নয়? বাবার এইসব কথা খুব বিরক্ত লাগছে পায়রার, নিজেকে ধাতস্থ করে বলল, নোমান কেন বাবা? পৃথিবীর সবচেয়ে পারফেক্ট পুরুষটিকেও যদি তুমি আমার জন্য নির্বাচন করো তবু আমি পিছিয়ে যাব, কারণ সে আর যেই হোক না কেন ইফাত তো আর নয়, আর না কখনো ইফাত হতে পারবে। আর চোখে আশেপাশে তাকালেন। ফয়সাল ইসলাম চাপা গর্জনে বললেন, পায়রা। সেদিকে পাত্তা দিল না পায়রা, নিজের মতো করেই বলল, একটা সময় ছিল যখন কেউ যদি আমায় জিজ্ঞেস করতো তুমি কাকে বেশি ভালোবাসো, আমি ভাবার জন্য কোনো সময় না নিয়েই নির্দ্বিধায় বলে উঠতাম বাবাকে। মেয়েরা নাকি তার বাবাকেই বেশি ভালোবাসে, তাই হয়তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে। একইভাবে কেউ যখন জিজ্ঞেস করতো কাকে বেশি সম্মান করো, সবচেয়ে ভালো মানুষ কে, কোনো কিছু না ভেবেই আমার উত্তরটা ছিল বাবা। কেন তোমাকে এত সম্মান করি, এত বিশ্বাস করি জানো বাবা? কারণ আমার বাবা কখনো অন্যায় করেনি, আর না কখনো অন্যায়কে সহ্য করেছে। আমার বাবা কখনো মিথ্যে কথা বলেনি, সব সময় আমাদের ভালো মন্দটা ভেবে এসেছে। কিন্তু এতগুলো বছর পর আমার ভাবনা, আমার বিশ্বাস সবচেয়ে ভুল প্রমাণিত হলো বাবা। আমি নিজের কাছে নিজেই লজ্জিত। কিভাবে পারলে নিজের মেয়ের সঙ্গে এতগুলো দিন ধরে মিথ্যে কথা বলে আসতে? একবারও ভাবলে না আমি যখন জানতে পারবো তখন কি অবস্থা হবে আমার? কপালের ঘাম বাম হাতের উল্টো পিঠে মুছে নিলেন ফয়সাল ইসলাম, ভরাট কণ্ঠে শুধালেন, কি মিথ্যে বলেছি আমি? তোকে কে কি বুঝিয়েছে আমার নামে? কে বোঝাবে বাবা? কারো বোঝানোতে কি আসে যায়? সত্যটা তো আর বদলাবে না। তুমি আমায় অনেক মিথ্যে কথা বলছো বাবা। তুমি ইফাতের নামে অসংখ্য মিথ্যে কথা বলেছো, অথচ এই মিথ্যে বলার আগে একবারও ভাবনি আমার উপরের কি প্রভাব পড়বে। আমি ইফাতের মতো একটা মানুষকে বিশ্বাস করতে চেয়েও বিশ্বাস করতে পারিনি, শুধু তোমার জন্য। কারণ আমি জানতাম আমার বাবা মিথ্যা বলতে পারে না। তোমার এই মিথ্যের জন্য এই 3টে বছর শান্তিতে আমি ঘুমোতে পারিনি, মন থেকে হাসতে পারিনি। একবারও তো খেয়াল করেছো বাবা? করনি। আমাদের দুজনকার মধ্যকার ভালোবাসাকে সব সময় তোমার কাছে আবেগ মনে হয়েছে। তোর সাথে ইফাতের দেখা হয়েছে? হ্যাঁ হয়েছে, ভাগ্যিস হয়েছে, নইলে তো সারাটা জীবন অন্ধকারে পড়ে থাকতে হতো, আমাকে কষ্ট পেতে হতো, একটা নিরপরাধ ছেলেকে ভুল বুঝে যেতে হতো। কিভাবে এমনটা করতে পারলে বাবা? কিভাবে পারলে ইফাতের মতো ব্যক্তিত্ব সম্পন্ন একটি ছেলের, একটি পুরুষের চরিত্রে দাগ লাগাতে? তোমার বড় একটি মাত্র পুরুষ যে কিনা বিনা কারণে আমায় ভালোবেসে গেছে, আগলে রেখেছে। সে চাইলেই পারতো আমার অবর্তমানে নতুন করে জীবন শুরু করতে, কিন্তু তা করেনি। প্রতিটা ক্ষণ আমার অপেক্ষায় বসেছিল। দুজন মানবী দুজনকে ভালোবেসে এক হলো, কিন্তু তোমাদের মতো আপন মানুষগুলো তাদের সুখ সহ্য করতে পারলো না, আলাদা করে দিল তাদের। মাকে যদি তোমার থেকে কেউ কেড়ে নিত, আলাদা করে দিত, তখন তোমার কেমন লাগতো বাবা? আতঙ্কিত দৃষ্টি মেলে মেয়ের দিকে তাকালেন ফয়সাল ইসলাম। পায়রা দমল না, পুনরায় বলল, হ্যাঁ মানছি তুমি আমার ভালো চেয়েছো, তাই বলে এত জঘন্য মিথ্যা বলবে? তোমার কিভাবে মনে হলো ভিন্ন আরেকটা পুরুষের সঙ্গে আমায় বিয়ে দিলেই সব ঠিক হয়ে যাবে? কখনোই সব ঠিক হবে না বাবা, বরঞ্চ সারাদিন সবার সামনে মুখে থাকা সুখে থাকার মিথ্যে অভিনয় করতে হবে আমায়, আর সকলের আড়ালে চোখের পানি ফেলতে হবে। ফিরোজ তাদের মধ্যে বলে উঠলেন, আমি বুঝি না তুই বারবার ওই পোলার লইয়া কথা কস কেন? এনে সবাই উপস্থিত আছে, আজকার দিনে এসব কথা উঠানোর কোনো দরকার আছে? পায়রা এবার কিছুটা ঝাঁঝালো কণ্ঠে বলে উঠল, আমাদের মাঝখানে কেউ কোনো কথা বলবেন না। আজ যা কথা হবে সব আমার আর আমার বাবার মধ্যে হবে। ফয়সাল ইসলাম কিছু বলতে চাইছেন কিন্তু বলতে পারছেন না, ধরা পড়ে গেছেন তিনি। কি করে মেয়েকে বোঝাবেন? কান্নার দলগুলো এবার ঢেউ খেতে লাগলো পায়রার কণ্ঠনালীতে। বলল, মনে আছে বাবা, নেওয়াজ মির্জার মতো খারাপ মানুষ তোমার কাছে ক্ষমা চেয়েছিলেন শুধুমাত্র ওনার ছেলের জন্য। ওনার প্রস্রাব নাকচ করার পর ইফাত নিজে ঝড় তুফান উপেক্ষা করে বৃষ্টিতে ভিজে আমাদের বাড়ি বয়ে এসেছিল তোমার কাছে আমাকে চাইতে। সেদিন তুমি যুক্তিসম্মত কিছু বলতে পারোনি তাকে।
তোমার মতো বুদ্ধিমান লোককেও সে থামিয়ে দিয়েছিল নিজের কথার বলে। কলেজ শেষে আমার হাত ধরে বলেছিল যাতে ওর সঙ্গে চলে যায়, বিয়ের পরে সবাইকেও মানিয়ে নেবে, কিন্তু আমি তার হাত ছেড়ে দিয়ে চলে আসি। জানো কেন? তোমার সম্মান নষ্ট হবে বলে। সেদিনও তুমি আমার চোখের পানি দেখোনি। সেদিন সে চাইলেই তার পরিবারের পছন্দের মেয়েকে বিয়ে করে সুখে সংসার করতে পারত, কিন্তু সে তাও করেনি। সবার চোখে খারাপ হয়ে পরিবারের সম্মানের কথা না ভেবেই কি একটা পাগলামো করে সবাইকে রাজি করালো। সবার সামনে আমায় বিয়ে করলো, স্ত্রীর মর্যাদা দিল, পদে পদে আমাকে রক্ষা করে গেছে। তার মায়ের রোশানলের হাত থেকে প্রতিবাদ করেছে সবার সামনে। এমনকি জানো বাবা, রাতের বেলা বাড়ি ফিরে হাঁড়ি পাতিল পর্যন্ত মেজেছে শুধু আমার জন্য। ওই বিষাক্ত ঘটনার সঙ্গে কি আদৌ ওর কোনো সম্পর্ক ছিল বাবা? তা তুমিও জানো, আমিও জানি, কিন্তু তুমি তো তা মানবে না। দোষারোপ করলে ওকে, এমনকি থাপ্পড়ও মেরেছিলে। কিভাবে পারলে বাবা? আমি তোর ভালোর জন্য সবটা করেছি। ভালো, সত্যি খুব ভালো করেছো আমার। যেই ভালোর কারণে দুই প্রান্তে আমরা দুটো মানুষ কষ্টে ভুগেছি। তাও তো আমার জন্য তোমরা ছিলে, কিন্তু ইফাতের কেউ ছিল না বাবা। সেদিনই ও ওর পরিবার ছেড়ে দিয়েছিল, একাকিত্বে কাটিয়েছে ও কটা বছর। যাই হোক, আমি আর ওকে কষ্ট পেতে দিব না, নিজেও কষ্ট পাবো না। এতদিন আমি পরিবারের জন্য স্বার্থপর হয়েছি, আজ আমি আবারও স্বার্থপর হব, তবে তা নিজের জন্য। তুমি আমার বাবা, তাই তোমার উপর আমার কোনো রাগ নেই। বাবা মায়ের মনে কষ্ট দিলে নাকি সন্তানেরা সুখী হতে পারে না। আমি তো তোমাদের মনে কোনো কষ্ট দিইনি, তবুও কষ্ট পেলে মাফ করে দিও। আসছি আমি, ভালো থেকো। উঠে দাঁড়ালো পায়রা, ভারী কণ্ঠে বলল, কখনো যদি আমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারো তাহলে যোগাযোগ করো। ইফাতকে তার প্রাপ্য সম্মানটা দিতে পারলেই এসো, নইলে আসার দরকার নেই। লাগেজটা পুনরায় হাতে নিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো পায়রা। ফারহানা দ্রুত পায়ে হেঁটে গিয়ে তার হাতটা শক্ত করে টেনে ধরলেন, নিজের দিকে ঘুরালেন। নোমান শান্ত হয়ে বসে আছে সোফায়। সামনে ঘটে যাওয়া কোনো কিছুতেই যেন তার কিছু যায় আসে না। পায়রা মেয়েটাকে যেদিন তার মা অসুস্থ অবস্থায় নিজেদের বাড়িতে এনেছিল তখন খুব বিরক্ত হয়েছিল নোমান, কিন্তু ধীরে ধীরে সেই বিরক্তিটা ভালো লাগায় পরিণত হয়। মেয়েটার সম্পর্কে মায়ের কাছ থেকে সবকিছু জেনে ভেতরে কষ্ট অনুভব করে। একসময় মনে হয় এই মেয়েটাকেই তার চাই, তাই সব লজ্জা ভুলে মায়ের কাছে পায়রাকে বিয়ে করার আবদার করে। ফারহানা সঙ্গে সঙ্গে প্রস্তাব নাকচ করে দিলেও পরবর্তীতে ছেলের পাগলামির কাছে হেরে যান। ভাইয়ের কাছে প্রস্তাব নিয়ে আসেন, নোমানের মধ্যে কোনো প্রতিক্রিয়া নেই। এটা যে হওয়ারই ছিল। সে হয়তো দুজন মানুষের পবিত্র ভালোবাসার মাঝখানে চলে এসেছিল। ফারহানা রাগ মিশ্রিত কণ্ঠে বললেন, আমাদের সঙ্গে মজা করছিস তুই? সবাই জানে আজ তোর আর নোমানের বিয়ে। বিয়ের সব আয়োজন শেষ, এখন এসে বলছিস বিয়ে করবি না? পুরনো স্বামীর জন্য ভালোবাসা জেগে উঠেছে? আমি কি একবারও আপনাকে বলেছি ফুপু যে আমি আপনার ছেলেকে বিয়ে করব? শুরুতেই তো না করে দিয়েছি, কারণটা উল্লেখ করে দিয়েছি। তাহলে কেন আমায় না জানিয়ে এত দূর এগিয়েছেন? কে বলেছে আমাকে দয়া দেখাতে? একটা বিবাহিতা মেয়ের সঙ্গে নিজের ছেলের বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লাগতে কে বলেছে? দমলেন না ফারহানা, ধমক দিয়ে বললেন, ওইসব কথা আমায় বলে লাভ নেই, বিয়ে তোকে করতেই হবে। ফয়সাল ইসলাম ক্লান্ত কণ্ঠে পেছন থেকে বলে উঠলেন, ছেড়ে দাও বুবু, জোর জবরদস্তি করে তো আর বিয়ে দেওয়া যায় না। মেয়ে আমার বড় হয়ে গেছে, নিজের জীবন নিয়ে নিজেই সিদ্ধান্ত নিতে শিখে গেছে। যা করা করুক, ছেড়ে দাও। বাবার চোখে মুখে কণ্ঠস্বরে প্রবল কষ্ট, যা বুঝতে অত বেগ পেতে হয়নি পায়রাকে। তবে আজ সে থামবে না। আজ থামলে যে অনেকগুলো মানুষকে কষ্ট পেতে হবে। দুদিন পর ঠিকই বাবা তার রাগ অভিমান ভুলে যাবে। পায়রা মায়ের পানে তাকালো, বলল, আমার কাছে ভালো কোনো শাড়ি নেই, তাই তোমার ওই লাল রঙের জর্জেট শাড়িটা সঙ্গে নিয়ে গেলাম মা, আসছি। আর এক মুহূর্ত সময় নষ্ট না করে বাড়ি থেকে বের হলো পায়রা। ফয়সাল ইসলাম সবাইকে উপেক্ষা করে ঘরে চলে গেলেন। মেইন রাস্তায় আসতেই পরিচিত মুখ দেখে থমকে দাঁড়ায় পায়রা। প্লাবন হাস্যজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে। পায়রা ভ্রু উঁচিয়ে প্রশ্ন করল, তুমি এখানে? তোমাকে না বাড়ির ভেতরেই দেখে এলাম। তোদের কথার মধ্যেই বেরিয়ে এসেছি। নে চল, একেবারে জামাইয়ের বাড়িতে গিয়ে দিয়ে আসি। প্লাবনের এত স্বাভাবিক আচরণ দেখে চমকায় পায়রা, প্রশ্ন করে, সবাই যেখানে আমার উপর রেগে আছে সেখানে তুমি দিয়ে আসবে? তো কি, সবার মতো আমিও রেগে থাকবো? শুন, প্রিয় মানুষকে ছাড়া থাকাটা যে কত কষ্টের আমি বুঝি। বড় ভাই হিসেবে এই রাতের বেলা বোনকে একা একা তো আর ছেড়ে দিতে পারি না। ছোট প্রভুদের গাড়িটা নিয়ে এসেছি, চল এবার। স্টেশন পর্যন্ত দিয়ে আসলেই হবে।
বাকি পথ কিভাবে যাবি? একা একা মেয়েদের বাইরে থাকা নিরাপদ নয়। ট্রেনে করে যাব। ট্রেন থেকে নেমে আমার অভিমানী জামাইকে কল দিব। ওর তো একটা দায়িত্ব আছে নাকি? প্রতি উত্তরে মুচকি হাসলো প্লাবন। মোবাইলটা বের করে গুগলে ঢুকে বলল, দাঁড়া, দেখে নেই নাটোর থেকে ঢাকাগামী ট্রেন কয়টায় আসবে। পায়রা উকি মেরে দেখছে প্লাবনের মোবাইলের দিকে। কিছুক্ষণ গুগলে তল্লাশি করার পর বলে উঠল, সে কি রে, আজ রাতে তো আর কোনো ট্রেন নেই। একেবারে কাল 3:12 একটা ট্রেন ছাড়বে। বিস্ফোরিত লোচনে তাকিয়ে থাকে পায়রা। প্লাবন কাচুমাচু মুখ করে বলে, বের হয়ে আসার আগে তো একটাবার দেখে নিবি, তাই না? এত সময় থাকবি কোথায়? বাড়িতে চল। আপাতত আমি আর বাড়িতে যাচ্ছি না, দরকার হলে স্টেশনে গিয়ে বসে থাকবো। এই মেয়ে যে নাছরবান্দা বুঝতে পারে প্লাবন। অগত্যা চালকের আসনে গিয়ে বসলো। বলল, দাঁড়িয়ে আছিস কেন? উঠে আয়। পায়রা চুপচাপ উঠে বসলো। মনের মধ্যে এবার সত্যি সত্যি অজস্র চিন্তা হানা দিল। সারাটা রাত তার সাথে আগামীকাল অর্ধেকটা দিন পর্যন্ত কোথায় থাকবে বললেই তো আর স্টেশন বসে থাকা যায় না। কিছুক্ষণের মধ্যেই গাড়ি এসে থামলো একটি বাড়ির সামনে। ললাটে কয়েকটা ভাঁজ পরে পায়রার সুধায়, এটা আবার কোথায় নিয়ে এলে? বললাম না, ভাই হিসেবে একটা দায়িত্ব আছে আমার। একা তো আর ছেড়ে দিতে পারি না। কিছু হলে সেই আমাদেরই ভুগতে হবে। এই বিল্ডিংয়ে আমার কলেজ লাইফের এক বন্ধু থাকে, পরিবার সহ। আপাতত আজকে রাতটা না হয় এখানেই থাকি। চোখে মুখে খুশি ঝিলিক দিয়ে উঠল পায়রার। নিয়ে যাওয়া কণ্ঠে বলল, নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।